দেশের সুরক্ষার জন্য বলি প্রদত্ত দেশের সেনাবাহিনী, একথা আমরা সবাই জানি। এবং দেশের সীমান্তে সেনাবাহিনী দেশের সুরক্ষা করে। সীমান্তে দাঁড়িয়ে গোলাগুলি চললে সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা হয় সবচেয়ে আগে, এবং তাদের ওপরেই নির্ভর করে কিন্তু দেশের বাকি মানুষ নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোতে যান। কিন্তু আমরা তাদের কথা একবারও ভেবে দেখি না যে যারা দেশের বাইরে নামহীন বা পরিচয়হীন হয়ে যেভাবে হোক দেশের রক্ষা করে চলেছেন, দেশের অস্মিতার রক্ষা করে চলেছেন। কিভাবে? আমরা অনেক সিনেমা দেখে থাকি, বলিউড সিনেমা, যেখানে আমরা এজেন্টদের কথা শুনে থাকি, এবং এই এজেন্টরা অনেক সময় দেখা যায় যে তারা অন্য দেশে গিয়ে নিজের দেশের সুরক্ষার জন্য একাধিক কাজ করছেন, এবং তারপর কে কোথায় হারিয়ে গেল তাকে খুঁজে পাওয়া যায় না। এই মানুষগুলো তাদের যে অবদান দেশের সুরক্ষায়, সে অবদানের কথা প্রায় কেউ জানতেই পারে না। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন দেশের এজেন্ট হিসাবে, তারা এমন কিছু অপারেশনে জড়িত থাকেন যেখানে দাঁড়িয়ে তাদের খবর দেশ কাউকে জানাতে পারে না। কেন জানাতে পারে না? তার পেছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু তাদের খবর আমরা জানতে পারি না। কিন্তু তাদের খবর কি একেবারেই জানা উচিত নয়? অবশ্যই জানা উচিত। আমাদের জানা উচিত যে এই জাতীয় মানুষগুলো, এই ধরনের মানুষগুলো যারা নিজেদের পরিবার থেকে, নিজেদের শখ স্বাচ্ছন্দ্য সমস্ত ছেড়ে দিয়ে নিজেদের জীবনকে বাজি লাগিয়ে দেশের সুরক্ষার জন্য অন্য দেশে গিয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছেন, বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছেন, তাদের জন্য, তাদেরকে জানার জন্য, তাদেরকে পাদপ্রদীপের আলোয় আনার জন্য আজ একজন দেশেরই এমন একজন সুসন্তান তৈরি হয়েছেন, এবং তিনি আমাদেরকে উপহার দিয়েছেন একের পর এক বই, এবং তার সবথেকে নতুন বইয়ে তিনি লিখেছেন সেই সমস্ত মানুষদের কথা যাদের খবর আমরা জানতে পারি না। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা এবং কমান্ডো এবং র আধিকারিক শ্রী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জনদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলিং মিডিয়ায়। প্রথমেই যে প্রশ্ন করব, যে বইটা লিখেছেন তাতে তো রোমাঞ্চ ভরপুর আছে, কিন্তু এই জীবনটা কতটা রোমাঞ্চকর ছিল যেটা আপনি কাটিয়েছেন এতদিন? দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা জীবন, বই বলো, সাহিত্য অথবা সিনেমা তো সমাজের প্রতিফলন। বই যেটা আমি লিখেছি, আমি তো ঔপন্যাসিক নই, আমি সাহিত্যিকও নই। তো আমার লেখা নিছকই একটা ডায়েরি, যে রাস্তাটা আমি ক্রস করে এসেছি সেই রাস্তাটার দিনলিপি। তো এটা যেরকম আমার লাইফ, যেরকম আমাদের লাইফ, তার প্রতিফলন বইয়ে রয়েছে। এখন সেটা রোমাঞ্চকর কি রোমাঞ্চকর না, সেটা লেখকের কোনো কৃতিত্ব নেই। আমি শুধু যে সফরটা করেছি, যে যাত্রাটা করেছি, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সৎভাবে সেই যাত্রার পথে দিনলিপিটা লিপিবদ্ধ করতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মানুষের জন্য, বাংলার ইয়াং জেনারেশনের জন্য। কারণ বাংলা থেকে আমার বই পড়ে যদি একটা ছেলেও ইন্সপিরেশন পায়, আর দেশের জন্য নিজেকে উৎসর্গ করার একটা ইচ্ছা তার মনে জাগে, আমার মনে হয় সেটাই আমার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, দেশের আমরা মানে আপনার বইয়ের থেকে যেটা মোটামুটি এর আগেও দেখেছি যে, এবং নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে আতঙ্কবাদ পৃথিবীতে একটা জ্বলন্ত সমস্যা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেই আতঙ্কবাদ ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে হয়তো অন্য কোনো বড় শক্তি রয়েছে যারা এটাকে ইন্ধন দিচ্ছে। আপনি কি সেটাই মনে করেন? না, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। যেটা আমরা দেখেছি যে মোটামুটি সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা দুই বৃহৎ শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, কোল্ড ওয়ারের টাইমে, আমেরিকা এবং রাশিয়া, এরা দুজনেই কিন্তু সম্পূর্ণভাবে দায়ী সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদের জন্য। যে অবিভক্ত রাশিয়া, তারা কিন্তু জার্মানি, অবিভক্ত নয়, তার আগের পশ্চিম জার্মানি, ইটালি, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের দেশে, সারা পৃথিবীতে তারা বহুভাবে চেষ্টা করেছে রাশিয়া সন্ত্রাসবাদ, হ্যাঁ তাদের নামটা সন্ত্রাসবাদ হতো না, তাদের নামটা বামপন্থী গেরিলা ওয়ারফেয়ার বা বিপ্লববাদের নাম দিয়ে হতো। আর তার সঙ্গে আমেরিকা তাদের সম্প্রসারণ বা তাদের ক্যাপিটালিজম, সেটাকে পুঁজি করে সেটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমেরিকাও সন্ত্রাসে মদত দিয়েছে সারা পৃথিবীতে। তো এটা, এই দুটো বৃহৎ শক্তি পৃথিবীর সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনের পেছনে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে। সেটা আজকের দিনও কিন্তু প্রযোজ্য। রাশিয়া ভেঙে গেছে, কিন্তু সেই বিভক্ত রাশিয়াও কিন্তু আজকে পুরোপুরি জড়িত রয়েছে সন্ত্রাসবাদের সঙ্গে, আর আমেরিকা তো রয়েছে। এই যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি, এর যে ট্রেনিং মানে স্যার যেটা হয়, আপনি এর আগের বইতে বলেছিলেন, কতটা অমানসিক পরিশ্রম করে একজন যুবক শেষ অবধি একজন ব্রহ্মাস্ত্র হয়ে ওঠে বা একজন কমান্ডো হয়ে ওঠে?
একটা বেসিক ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এনএসজির যে ট্রেনিংটা হয় এটাকে কনভার্সন কোর্স বলে। এখন মানুষ থেকে রোবটে বা কমান্ডোতে কনভার্ট করা হয়। তো এই কনভার্সন ব্যাপারটা যেটা, সেটা তো খুব সহজ হয় না। কারণ আমরা যেটা ভাবি যে একটা বিরাট সিরাট চেহারা হয়ে গেলে যেরকম সিনেমাতে দেখা যায়, চাই অক্ষয় কুমার হোক, চাই ওইসব কি সব নামটাম আছে, ঋত্বিক রোশন, এই যে সিনেমার হিরোরা, বা তুমি যদি হলিউডে আর্নল্ড শোয়ার্জেনেগার, সিলভেস্টার স্ট্যালোন, এটা বাজে কথা। কারণ আমরা বিশ্বাস করি ফিজিক্যাল কারেজ ইজ দ্য লিস্ট ফর্ম অফ কারেজ। আসল হচ্ছে মন। একজন মানুষের মনটাকে যদি সে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে পৃথিবীর যে কোনো কাজ করতে পারে। এবং কনভার্সন কোর্সে আমাদের এই দুটো জিনিসই শেখানো হয়। মনটা হচ্ছে আসল চালিকা শক্তি, কিন্তু সেই চালিকা শক্তি যেটা ভাববে সেটাকে এক্সিকিউট করার জন্য দরকার একটা যথোপযুক্ত সক্ষম শরীর, তাহলে ওটা হবে। আমি শুধু ভাবলাম আর এক্সিকিউট করতে পারলাম না, তাহলে লাভ নেই। আর আমি এক্সিকিউট করতে পারছি, আমার মন বুদ্ধি নেই, বা আমার মাথা কাজ করে না, বা আমার সেই মনটা নেই, আমি তো ভয় পাবো, আমি কাজ করতে পারবো না। সো কনভার্সন কোর্সে অমানসিক বলাটা ঠিক হবে না। অমানসিকের পরে যদি কোনো স্টেজ থাকে, আমার বাংলা অত ভালো নয়, সেটা অমানসিকের পরের স্টেজ, যেটা কোনো মানুষ ভাবতেও পারবে না। অমানসিকটা হচ্ছে মানুষ যেটা করতে পারবে না, মানুষের দ্বারা সম্ভব না, এটা মানুষ ভাবতেও পারবে না। আমি জানি না তার যথোপযুক্ত বাংলা কি, কিন্তু ব্যাপারটা তাই, মনটাকে তৈরি করে নেওয়া। রয়ের যে প্রাণপুরুষ আর.এন. কাও, তিনি প্রতিষ্ঠার পেছনে অনেকেই ছিলেন, কিন্তু প্রাণপুরুষ হিসেবে তো আর.এন. কাওয়ের কথাই আমরা মনে করে থাকি। না, রয়ের প্রতিষ্ঠাতা আর.এন. কাও স্যার। ওকে, তো কাও স্যার তৈরি করেছিলেন। তো আপনার কাও স্যার, তাকে আপনি চোখের সামনে থেকে তো দেখেছেন, তো সেই মানুষটার সম্পর্কে আমরা খুব কম জানি। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন মানুষের সম্বন্ধে জানি না, যিনি আজকে এত সশক্ত ভারত, তার জন্য যে ভয়ঙ্কর সিকিউরিটির দরকার, সেই সিকিউরিটির মানে যে জায়গা, প্রধান যে জায়গা, রয়ের নামে এখন সারা বিশ্বের অন্যান্য জায়গাগুলো, অন্যান্য যে সমস্ত সন্ত্রাসবাদী দলগুলো আছে তারা কাঁপে, তাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই আর.এন. কাওয়ের সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন, যে ওনাকে কেমন দেখেছেন, কেমন মানুষ ছিলেন? মানে কাও স্যারের ব্যাপারে কিছু বলার স্পর্ধা আমার নেই। ওনার নামটা মুখে উচ্চারণ করাটাও আমাদের জন্য পাপ, কারণ উনি আমাদের ভীষ্ম পিতামহ, পিতৃপুরুষ। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, মানে কাও স্যারের নামে কিন্তু বেশ কিছু বই আছে ইংরেজিতে, দুর্ভাগ্যক্রমে বাংলায় নেই। আমি নিশ্চিতভাবে সম্ভবত আশা করি যে সামনের বছর বই মেলাতে শুধু কাও স্যারকে নিয়ে আমি একটা বাংলা বই বার করব, শুধু কাও স্যারকে নিয়ে। কারণ কাও স্যারের কথা বলতে গেলে তুমি ভীষ্ম পিতামহ ছাড়া তো তোমার মহাভারত হয় না। রয়ে আমরা কাও স্যারকে ভীষ্ম পিতামহ বলতাম, উনি না থাকলে র বলে কোনো ব্যাপারটাই নেই। মানে অজিত দোভাল, আজকের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, অজিত দোভাল থেকে শুরু করে আমার মতো তুচ্ছ মানুষ, আমরা সবাই কাও স্যারের শিষ্য। তো আমরা একটা সময় বলা হতো যে কাও স্যার যে প্রাথমিক যে টিমটাকে নিয়ে কাজ করেছেন, যে টিমটা ছিল রয়ের, তাদের বলা হতো কাও বয়, যেটা ওয়েস্টার্ন ফিল্মে, বাট এটা COW নয়, এটা KAO, কাও বয়, কাওয়ের ছেলেরা। তো সেটার সুযোগ তো আমরা পাইনি, কারণ সেই 60-এর দশকে, 70-এর দশকে। কিন্তু এখনো আমরা সেটা গর্বিতভাবে বলি যে আমরাও কাও বয়। ওয়ান্স আ কাও বয় ইজ অলওয়েজ আ কাও বয়। উনি আমাদের চিন্তা ভাবনা, আমাদের দর্শন, দেশের রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি যে দর্শন, সেটা বদলে দিয়েছে। এবং তার জন্য আমি রিটায়ার করেছি, বেশ কিছু বছর হয়ে গেল। আমি এখনো, সে যেই হোক না কেন, রাষ্ট্রীয় সুরক্ষার বিরুদ্ধে, সে ভারতের প্রধানমন্ত্রী হোক অথবা রাজ্যের মুখ্যমন্ত্রী, আই ডোন্ট কেয়ার, আমি আমার আওয়াজ উঠাই। সে সন্ত্রাসবাদী সংগঠন হোক বা রাজনৈতিক মহারথী হোক, আই ডোন্ট কেয়ার। এটা কিন্তু কাও স্যারের কাছ থেকে পাওয়া। Once a cowboy, once a patriot is always a patriot. আপনার এই যে বই, নতুন বই আবার কমান্ডো সীমান্ত পেরিয়ে, এই বইয়ের মধ্যে কিছু অংশ পড়ে যেমন মনে হলো, খানিকটা আমি পড়ছিলাম একটু আগে, তাতে পড়ে এরকম মনে হলো যে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন যে ধর্ম স্থাপনের জন্য যদি অধর্মও করতে হয়, তাহলে তাকে আপদ ধর্ম বলে সেটা করা উচিত।
এবং সেই রকমভাবেই ব্যাপারটা এরকম লাগলো যে এমন কিছু অবৈধ কাজ যেটা স্বাভাবিকভাবে জেনারেলি আমাদের চোখে অবৈধ, পাসপোর্ট ছাড়া কোনো দেশে থাকা অবৈধ, মানে একটা দেশের নাগরিক অন্য দেশে যদি পাসপোর্ট ছাড়া পরিচয়পত্র ছাড়া থাকে সেটা অবৈধ কাজ। কিন্তু এখানে কিন্তু দেখলাম যে বেশ কিছু অবৈধ কাজ করতে হয়েছে কিছু বৈধ কাজ, মানে বৈধ বিষয়কে আনার জন্য। আমার ব্যাপারটা এরকম মনে হলো। আপনি কি মানে আপনাদের যারা স্পেশাল এজেন্ট হিসেবে কাজ করেন তাদেরকে কি এরকম কিছু মেনে চলতে হয়? দেখো, একটা ব্যাপার খুব ক্লিয়ার, আমরা কোনো রকম ভাবে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু করি না, কোনো রকম ভাবে। কিন্তু আমরা যে অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়েছি, এটা যদি স্বাধীনতার আগে হতো তাহলে বলা হতো অগ্নিমন্ত্র দীক্ষা নেওয়া। মাস্টারদা সূর্য সেন, আমি কাউকে ছোট করছি না, বড় করছি না, মাস্টারদা বা বাঘা যতীন, নেতাজি সুভাষচন্দ্র বোস বা রাসবিহারী বসু, ওরা যেরকম ভাবে অগ্নিমন্ত্রে দীক্ষা দিতেন, আমাদের ভীষ্ম পিতামহ কাউসার তিনিও আমাদের ওইভাবে অগ্নিমন্ত্র দীক্ষা দিয়েছেন যে রাষ্ট্রীয় সুরক্ষার আগে কিছু নয়, এর থেকে বড় কিছু হয় না। তুমি নিজেকে এটা মনে করো না যে তুমি করছো, যেটা করছে এটা অটোমেশন, ইউ আর আ ভেরি স্মল পার্ট অফ দ্য সিস্টেম। তোমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা তোমাকে কন্ট্রোল করতে হবে, তোমাকে এটা শেষ করতে হবে, পালন করতে হবে। তার জন্য যা দরকার সাম দাম দণ্ড ভেদ করবে, কারণ তোমার লক্ষ্য যাতে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার উপর কেউ কোনো রকম আক্রমণ করতে না পারে। তার জন্য অবৈধ পাসপোর্ট কেন, যা করতে বলা হবে আমাদের কোনো অসুবিধা নেই। এবং আমি ব্যক্তিগতভাবে আমার কোনো কাজের জন্য কখনোই আমার এক বিন্দু অনুশোচনা হয়নি, আজও হয় না। আমি কখনো দ্বিধা নেইনি, আমার মনে দ্বিধার ব্যাপারটাই নেই। এবং এখনো রাষ্ট্রীয় সুরক্ষার জন্য যদি কোনো কিছু করতে হয়, সেটা অন্যায়, অপরাধ, অবৈধ, আই ডোন্ট কেয়ার। কারণ আমার মনে হয় রাষ্ট্রের কাছে সব কিছুই তুচ্ছ, ওইটা আমাদের রক্তের মধ্যে রয়েছে, এটা আমি করি, এখনো করি। আমরা মোটামুটি যখন বিভিন্ন সিনেমা দেখেছি তাতে দেখেছি যে এক্সপ্লোসিভের ব্যবহার হচ্ছে এবং সেটাকে সাধারণভাবে আমরা বোমা বলে শুনে এসেছি, বম। কিন্তু আপনার এই বইয়ের মধ্যে বেশ কয়েকটা এক্সপ্লোসিভের কথা জানতে পারলাম যেটা সাধারণ বোমার মতো মনে হচ্ছে না, মানে সেখানে কেউ ট্রিগার করছে না, কেউ কোনো রকমভাবে কোনো রিমোট ইউজ করছে না, অথচ সেটা ব্লাস্ট করে যাচ্ছে এবং ভয়াবহ ব্লাস্ট। এবং সেটার বিষয়ে মানে একটু রিসার্চ করে যেটা জানতে পারা গেল এসএসডি এবং আইইডি এরকম ধরনের কিছু নাম। এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করে দেন। হ্যাঁ, প্রথমে বলি যে এটা এই ব্যাপারে খুব বেশি ক্লারিফিকেশন আমি দিতে পারি না, কারণ মন্ত্রগুপ্তির ব্যাপার আছে এইগুলো। এটা ঘটনা যে আজকাল তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলে বা গুগলে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু কোথাও একটা তো গ্যাপ থাকে। সেই গ্যাপটা না হলে আমাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের হিজবুল মুজাহিদিন বা জেএমবি বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা, তো এরা তো আমাদের সমকক্ষ হয়ে যেত, সেটা হয়নি, হতে পারবেও না। সো বেসিক্যালি এই যে এসএসডি বা আইএডি, এসএসডি যেটা সাউন্ড সেন্সিটিভ ডিভাইস, যেটা আমি বইয়ে লিখেছি যতটা লেখা সম্ভব, যেখানে এটা আমরা বলি যে ধরো আজকে কোন একটা এক্সপ্লোসিভ তুমি আরডিএক্স বা কম্বিনেশন 3 বা এনিথিং, এনি এক্সপ্লোসিভ C4 C3, এগুলো নিজে থেকে কোনো এক্সপ্লোড করে না, এটাকে এক্সপ্লোড করাতে হয়। এবার ওই এক্সপ্লোড করানোর জন্য একটা ডেটোনেটর দরকার থাকে এবং ডেটোনেটরকে ইগনিট করতে হয়, যেটাকে আমরা যেটা দেখেছি যে চকলেট বোমাতে যদি রেখে দাও আপনার তো ফাটবে না, সেটা যে পোলতে রয়েছে তাতে আগুন লাগাতে হয়, দ্যাট ইজ ইগনিশন। এবার এমন অনেক পরিস্থিতি হয় যেখানে ইগনাইট করা যায় না আইডিটাকে, কারণ ওটাকে রিমোটে যে করবো সেটার অপশন নেই, কারণ আমি হয়তো আশপাশে 600 মিটারের মধ্যে আমি দাঁড়াতেই পারবো না, আমি রিমোটে অপারেট করবো। 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে রিমোটে অপারেট করা যায় না, টাইমার লাগানো যায় না, কারণ আমি জানি না যে যাদের অপেক্ষায় রয়েছি তারা কখন আসবে। তারা আসার আগেই যদি এক্সপ্লোর হয়ে গেল সব, তারা চলে যাওয়ার পরে যদি হলো তাহলেও কোনো লাভ নেই। তো এইসব জায়গাতে আমরা খুবই কম ব্যবহার হয় এসএসডি, যেটা সাউন্ড সেন্সিটিভ ডিভাইস, সেটার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যে ওটা কিরকম ভাবে কাজ করে। ওটা মানুষ শুধু নয়, যে কোনো একটা বদ্ধ জায়গা, একটা ঘরের মধ্যে যদি শব্দ তরঙ্গের বদল হয় তাহলে সেটা আপনা ইগনাইট করে।
এবং আপনা আপ এক্সপ্লোর করে, সেই জন্য ওটাকে আমরা এসএসডি বলি, সাউন্ড সেন্সিটিভ ডিভাইস। 1986 সালে ত্রিনিদাদের একজন গায়ক এবং গীতিকার বিলি ওশান, তার একটা গান ভীষণ মানে বিখ্যাত হয়েছিল। গানটা হচ্ছে ওয়েন দ্য গোয়িং গেটস টাফ দ্য টাফ গেটস গোয়িং। এবং এই গানটা মানে এই গানের এই প্রথম দুটো লাইন আমি বারবার দেখেছি যে আপনিও নিজের সোশ্যাল মিডিয়াতে ইউজ করেছেন, বা আপনি বলে থাকেন যে আপনাদের মতো এরকম বহু কমান্ডোদের এটা হচ্ছে জীবনের মূল মন্ত্র। কিভাবে হয়ে গেল এই মূল মন্ত্র? আমরা যখন এনএসজি ট্রেনিং সেন্টারে ঢুকেছিলাম প্রথম 1991 সালে, তো এনএসজি ট্রেনিং সেন্টারের মেন গেট দিয়ে ঢুকলেই একটা বিরাট বড় বিলবোর্ড আছে এবং এটা এখানে রয়েছে, when the going gets tough the tough gets going। আমরা তখনই ওই মানসিক প্রস্তুতিটা নিয়ে ফেলেছি। এবার এই যে ট্রেনিং এর সময় একটা ভয়াবহ যে ট্রেনিংটা হয়, যেটাকে আমি বলছি অমানুষিকের পরের স্টেজ, এটা কেন হয়? কারণ সিচুয়েশন যে ট্রেনিং এ যেটা হচ্ছে, বিকজ ইউ ক্যানট ডিটারমাইন ইউর সিচুয়েশন, তুমি জানো না যে ভবিষ্যতে কি হবে, কোন সিচুয়েশনে পড়বে, সেখানেও যাতে তুমি লড়াইটা করতে পারো। তো এরকম বেশ কিছু উদাহরণ রয়েছে যেখানে শারীরিকভাবে মানসিকভাবে আমি নিঃস্ব হয়ে গেছি। মানে 100-র মধ্যে 99 জন মানুষ ওই অবস্থায় সে বাঁচার আশা ছেড়ে দেয়। আমরা কিন্তু তখনও আমি জানি যে আমাকে কেউ মারতে পারবে না, আমি আবার ফিরে আসবো, তাই আমি এখানে বসে আছি। তো এটা আমরা সব সময় বিশ্বাস করি, when the going gets tough the tough gets going। যত সিচুয়েশন খারাপ হবে তত আমরা বেটার পারফর্ম করব, এবং সেটা মাত্র। দীপাঞ্জন দা, আন্ডার কভার অপারেশন বা কোভার্ট অপারেশন এই বিষয়টা সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু মিসকনসেপশন রয়েছে, মানুষ ভুল বোঝে বিষয়টা কি। এবং মানে কিছু বলিউড মুভিতে এই ব্যাপারটা দেখানো হয়েছে, কিন্তু সেটা মানে অনেকটা মনের মাধুরী মিশিয়ে, আসল যে ব্যাপারটা কিভাবে হয় সেটা কেউই জানে না। এবং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের বেশ কিছু কোয়েশ্চেন আমরা অনেক জায়গা থেকে শুনতে পেয়েছি যে এর জন্য যাদেরকে বেছে নেওয়া হয় তাদেরকে কোন প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয়, বা তাদের কোনো মানে যখন তাদেরকে বাইরে পাঠানো হয় তাদের কোনো দায়িত্ব কেন আর দেশ নেয় না? প্রথমে আমি তোমার শেষ কোশ্চেনটা করি, উত্তর দেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা ভারতবর্ষের মানুষের যদি থেকে থাকে, তাহলে আপনারা এটা বদলে নিন। আমাদের মিসিং ইন অ্যাকশন যে ডিপার্টমেন্ট রয়েছে, বহু লোক এরকম বাইরে গিয়ে তারা হারিয়ে যায় আর চিরতরে হারিয়ে যায়। ভারত সরকার সম্পূর্ণ দায়িত্ব নেয় তার পরিবারের পরিজনদের, সম্পূর্ণ দায়িত্ব। সে যতদিন বেঁচে থাকবে, থাকার কথা, সে যদি 100 বছর তার বেঁচে থাকার কথা, তো কমপক্ষে 100 বছর ধরে তার পরিবার, তার নেক্সট অফ কিন, তার স্ত্রী হতে পারে, তার সন্তান, তার বৃদ্ধ বাবা মা, সবার দায়িত্ব কিন্তু ভারত সরকার নেয়। একটাই জিনিস ভারত সরকার দিতে পারবে না, সেই ছেলেটিকে বা সেই মানুষটিকে ফেরত দিতে পারবে না। তাদের সন্তানের বাবাকে ফেরত দিতে পারবে না, স্ত্রীর স্বামীকে ফেরত দিতে পারবে না, বা মা বাবার সন্তানকে ফেরত দিতে পারবে না, কারণ সে বলি প্রদত্ত। কিন্তু তার দেখাশোনা, তার টেক কেয়ার করা, এটা ভারত সরকার 100% করে। ওটা নিয়ে আমরা কোনোদিন এই চিন্তা নিয়ে আমরা যাই না যে আমি চলে গেলাম, আমার পেছনে যারা রয়েছে তাদের কি হবে, ওটা আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমরা জানি দে উইল বি টেকেন কেয়ার। এটা হয়। আর কোভার্ট অপারেশন নিয়ে কি কি ভুল ধারণা রয়েছে সেটা যদি একটু স্পেসিফিক বলো, তাহলে আমার পক্ষে উত্তর দিতে সুবিধা হবে। কোভার্ট অপারেশন বিষয়টা কি, তাতে সকলে মনে করছেন যে এমনি নর্মাল মিলিটারি থেকেই লোকজন গিয়ে তারা কোভার্ট অপারেশন করে আসছে, কিন্তু সেটা তো নয়। স্পেশালি ট্রেন্ড কিছু কমান্ডোদের দিয়ে তাদেরকে বেছে নিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে, কারণ অত্যন্ত বিপদসংকুল জায়গা। দেখো, এর মধ্যে অনেক জিনিস আছে। আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বলি যে কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক, যাদের কোভার্ট অপারেশনে বা আন্ডার কভার অপারেশনের জন্য ব্যবহার করা হয়, তার কতগুলো ফিজিক্যাল ক্রাইটেরিয়া আছে। সে খুব বেশি লম্বা হলে চলবে না, খুব বেশি বেটে হলে চলবে না, সে খুব ফর্সা হলে চলবে না, খুব কালো গায়ের রং হলে চলবে না, দেখতে খুব সুন্দর হলে চলবে না, অথবা দেখতে অত্যন্ত সুদর্শন হলে চলবে না। কারণ সে এমন কিছু করবে না বা তার এমন কিছু চারিত্রিক চেহারাগত বৈশিষ্ট্য থাকতে পারবে না যাতে সে একটা ভিড়ের মধ্যে তাকে আলাদা করে আইডেন্টিফাই করা যায়। কারণ তার সব থেকে বড় কাজ হবে ওই পরিবেশের সঙ্গে সে যেন মিশে যায়। এটা এক। দ্বিতীয় যেটা, সেই মানুষটিকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কোভার্ট অপারেশন বা আন্ডার কভার অপারেশনগুলো, এগুলো সুইসাইড মিশন। আমরা এগুলো জেনে যাই যে আমরা ফিরবো না,
আমি যতগুলোতে গেছি আমি প্রত্যেক কটাতে আমি জানতাম যে আমি ফিরবো না, আমার ফেরার কোনো চান্স নেই। দুর্ভাগ্য আমার যে আমি ফিরে এসেছি। আমার কিছু বেশ মানে সঙ্গী সাথীরা আছেন যারা সেই সৌভাগ্য অর্জন করতে পেরেছে, যারা দেশের জন্য শহীদ হয়েছে। আমি সেই সুযোগ পাইনি। সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, আন্ডার কভার মিশনে তারা শহীদ হয়েছেন কিন্তু তাদের নাম কেউ জানে না, কারণ সরকার সঙ্গত কারণে স্বীকার করতে পারে না বা স্বীকৃতি দিতে পারে না। এবং তার জন্যই আমার বই এই আবার কমান্ডো সীমান্ত পেরিয়ে আমরা আগামীকাল এটা প্রকাশ করছি, কারণ আগামীকাল হচ্ছে শহীদ দিবস। এখন ভারতবর্ষে শুধু গান্ধীজি শহীদ, কারণ গান্ধীজির মৃত্যু দিবসটাকে শহীদ হিসাবে পালন করা হয়, এবং সরকার বলো এতদিন তো তাই চলেছে দেখেছি যে গান্ধী শহীদ দিবসে 30 জানুয়ারি গান্ধীর মৃত্যু দিবসকে শহীদ দিবস করা হচ্ছে। কেন নয় বাঘা যতীনের শহীদ দিবস পালন করা হবে না? আজকে 30 জানুয়ারি কেন নয় সূর্য সেনের নাম শহীদ দিবস হিসাবে আসবে না? কেন বিনয় বাদল দীনেশের নাম আসবে না? বা কেন উধম সিং, চন্দ্রশেখর আজাদ এদের নাম কেন আসবে না? পিংলে ব্রাদার্সের নাম কেন আসবে না? শুধু গান্ধী একমাত্র শহীদ, আমরা কেউ শহীদ নই, এখন কেউ শহীদ নয়। তো সেই জন্য আগামীকাল আমরা 30শে জানুয়ারি আমার নতুন বই উদ্বোধন করব, যাতে মানুষের মনে আরেকবার এই ভাবনাটা শুরু হয় যে না, শহীদদের আমাদের মর্যাদা দেওয়া উচিত। যতটা দেওয়ার কথা আমরা কিন্তু দিচ্ছি না। সরকার কি করছে সেটা মানুষ প্রশ্ন করার অধিকার নেই, কারণ সরকার করছে। উল্টো আমি যদি প্রশ্ন করি মানুষ কি করছে, সেটা মানুষ জবাব দেয়। সন্ত্রাসবাদের বিষ গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন দেশের এই যে ওয়েল ট্রেন্ড কমান্ডো যারা আছে তারা কিন্তু দেশের সুরক্ষার জন্য একের পর এক এরকম ভয়ঙ্কর মিশনে যাচ্ছে। সেখানে কোথায় হারিয়ে যাচ্ছে, অনেকে হারিয়ে যাচ্ছে, অনেকে ফিরে আসছে। কিন্তু আপনি আপনার বইতে বারবার একটা কথা বলেছেন যে সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টা চাই, এবং এটা শুধু বইয়ে নয়, আমরা দেখেছি আপনি যখন মানে টেলিভিশন চ্যানেলগুলোতেও বাংলাদেশের সঙ্গে যখন ভারতের এই কনফ্লিক্ট নিয়ে কথা বলেছেন তখন কিন্তু বারবার বলেছেন যে ছায়া যুদ্ধ চলছে, যেখানে সাধারণ মানুষকে জাগতে হবে, সাধারণ মানুষ না জাগলে হবে না। একটাই প্রশ্ন দীপাঞ্জন দা, যে মানে এই যে সন্ত্রাসবাদীদের হাতে এইরকম ভয়াবহ সব মারণাস্ত্র যা দিয়ে 1 মিনিটের মধ্যে একটা গোটা জনপদকে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ একজোট হয়ে কিভাবে লড়বে? দেখো, এটা একটা খুব মানে আমি এটা বিশ্বাস করি বলে আমি বলি। তোমার কি মনে হয় যে সিগারেট খেলে ক্যান্সার হয়, তা ক্যান্সারের উপচার বা কিওর কেমো মেশিন দিয়ে হবে? এডস বন্ধ করলে শুধু কন্ডম সাপ্লাই দিলেই চলবে? আসল যেটা শক্তি সেটা হচ্ছে জনসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস। মানুষ যাচ্ছে, মানুষ একটা ততক্ষণ অব্দি যাচ্ত না। এই যে সাংঘাতিকভাবে এই দুটো এডস এবং ক্যান্সারের জন্য যে প্রচার চলেছে, এটা তো ঘটনা। সিগারেট যারা খেত তারা প্রচন্ড ডাউন হয়ে গেছে, এখন সেই নাম্বারটা অনেকটা ডাউন হয়ে গেছে। সেম যারা গুটকা খেত ডাউন হয়ে গেছে, কারণ এই প্রচার মানুষের মধ্যে একটা জায়গা এনে দেয়, এডস এর জন্য একটা জায়গা এনে দেয়, একটা সচেতনতা মানুষের তৈরি হয়। সন্ত্রাসবাদ এমনি এমনি হয় না, সন্ত্রাসবাদীর আকাশ থেকে পড়ে না। তোমার আমার আশেপাশের লোকজন, পাশের বাড়ির ছেলে, পাশের বাড়ির মেয়ে, তারা সন্ত্রাসবাদী হচ্ছে, এবং তার জন্য দায়ী সমাজ। আমরা এত বেশি সেলফ সেন্টার্ড হয়ে গেছি, উই আর লিস্ট বদার্ড অ্যাবাউট দ্য সোসাইটি। আমার পাশের বাড়ির কি হচ্ছে, সেই ছেলেটি যখন ধরা পড়ছে সন্ত্রাসবাদী হিসাবে, তখন আমি গিয়ে মিডিয়ার সামনে বাইট দিচ্ছি, আরে ও সন্ত্রাসবাদী, আমি বিশ্বাসই করতে পারি না। বিশ্বাস করবেন কি করে? কারণ আপনি কখনো চেষ্টাই করেননি। মানুষ জানুক, সন্ত্রাসবাদের থেকে বড় ভয়ঙ্কর লড়াই কিছু নেই। ধর্ম ইত্যাদি নিয়ে রাজনৈতিক দল থাকবে। আপনার এই যে তথাকথিত বাংলায় তৃণমূল, বিজেপি, বাম দল, কংগ্রেস থাকবে, আসবে যাবে, হিন্দু মুসলমান চলতে থাকবে, কিন্তু আপনি এগুলো তখন করবেন যখন আপনি বেঁচে থাকবেন। আর আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, সেটা কোথাও একটা সন্ত্রাসবাদী বসে একটা রিমোটের বাটন দাবাবে আর সে ডিসাইড করবে। এবার আপনি নির্ধারণ করে নিন যে আপনার প্রায়োরিটি কি, আমি সন্ত্রাসবাদ নিয়ে লড়বো নাকি হিন্দু মুসলিম করতে থাকবো, সিপিএম, বিজেপি, তৃণমূল করতে থাকবো। দীপাঞ্জন, একটা শেষ প্রশ্ন করব, যে আপনার এই বইয়ের শেষের দিকে একটু পড়ছিলাম, তখন দেখলাম আপনি একটা জিনিস লিখেছেন যেটা অত্যন্ত হৃদয় বিদারক। বিষয়টা হচ্ছে যে কোনো কোভার্ট অপারেশনে বা আন্ডারকভার অপারেশন মিশনে যখন আপনারা যান, সেখানে যে সমস্ত সঙ্গীরা শেষ অবধি শহীদ হয়ে যায়,
তাদেরকে কোনো রকমভাবে ফেলে আসা যায় না, মানে তাদেরকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার কথা আপনি বলেছেন। এটা মানে আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে অত্যন্ত অমানবিক। নিজেদের সঙ্গীদের যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে তাদেরকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার মতো অমানবিক কাজ কিছু হয় না, কিন্তু আপনাদের সেই কাজগুলো করতে হয়েছে। এটা কতটা চাপ ফেলেছে আপনার জীবনের উপর? কারণ একটু আগে আমি একটা কথা রিপিট করেছিলাম যে এই মানবিক অমানবিক মানসিক অমানসিক এই ব্যাপারটা মিটিয়ে দেওয়ার জন্যই আমাদের ট্রেনিংটা হয়। আমার জন্য দায়িত্বটা সব থেকে বড়। দায়িত্বটা আমি যদি পূরণ করতে যাই, সেখানে আমি অবৈধ পাসপোর্ট নিয়ে বেআইনিভাবে থাকছি, অথবা ঠান্ডা মাথায় কাউকে কেটে ফেলছি, বা নিজের সঙ্গীর শবদেহকে আমি উড়িয়ে দিচ্ছি এক্সপ্লোসিভ লাগিয়ে, যাতে ধরা না পড়ি, যাতে আগে কেউ কোনোভাবে লিক না হয়, এটা আমাদের পার্ট অফ আওয়ার প্ল্যান, অপারেশন প্ল্যান। এখানে চাপের তো কোনো জায়গা নেই। যেদিন চাপ থাকবে সেদিন আর চাকরি করবো না। যতদিন থেকে ছিল আমার কাছে এই চাপ ছিল না, এই জন্য আমি এতদিন যা করার করেছি। যখন আর মানসিক চাপ নিতে পারছি না, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আর চাপ নেওয়া যাবে না, কিন্তু যখন ছিল চাপ নিয়েছি। এটা আমি চাপ বলে মনেই করি না, ইটস পার্ট অফ আওয়ার ডিউটি, আমরা করেছি। থ্যাংক ইউ।